বেশ, প্রিয় বন্ধুরা, চলুন আজকে আমরা চাইল্ড সাইকোলজির ৩টে ক্লাস আমরা নিয়েছিলাম, লাইভ ক্লাস, যেখানে থিওরি ক্লাস নেওয়া হয়েছে। তো সেই ৩টে থিওরি ক্লাসের ভিত্তিতে ৩০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলো এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, যে আমরা আগের ৩টি ক্লাস কতটা ভালোভাবে করেছি সেটা বোঝা যাবে, যত ভালো আমরা উত্তর দিতে পারবো তার ভিত্তিতে। তো কিছু আউট অফ সিলেবাস কোশ্চেন থাকবে, মানে যে চ্যাপ্টারটা পড়িয়েছি সেই চ্যাপ্টার রিলেটেড একটু আউট অফ কোশ্চেন দু একটা থাকতে পারে। তো সেটা আমি বলে দেবো, না পারলে অসুবিধা নেই। তবে যেগুলো পড়ানোর মধ্যে আছে সেগুলো আপনারা ভালোভাবে অ্যান্সার দিতে চেষ্টা করবেন। তো চলুন, প্রথম যে কোশ্চেন আমাদের রয়েছে, যেটা হচ্ছে কোশ্চেন নম্বর 1, যেখানে বলা হচ্ছে যে শিশু মনস্তত্ত্বের সংজ্ঞানুসারে এটি কোন বিষয়ে অধ্যয়ন করে? কোন বিষয়ের অধ্যয়ন করে শিশু মনস্তত্ত্বটা? এক, ক হচ্ছে যে শিশুদের শারীরিক বৃদ্ধি, খ হচ্ছে যে শিশুদের মানসিক প্রক্রিয়া ও বিকাশ, গ হচ্ছে শিশুদের খেলাধুলা, খ হচ্ছে শিশুদের পুষ্টি। কোনটা সঠিক অ্যান্সার হবে বলুন দেখি স্যার একজন। খ হবে। মানে শিশু মনস্তত্ত্বের সংজ্ঞানুসারে এটি অবশ্যই শিশুদের মানসিক প্রক্রিয়া এবং বিকাশ, তাই তো? এটা নিয়ে আলোচনা করে, একদম ভেরি গুড, সঠিক সঠিক অ্যান্সার, ভেরি গুড। টাইমারটা লাগানো হয়নি, তাড়াতাড়ি করে, পরের দিন আমি টাইমার লাগিয়ে দেবো একদম 5 সেকেন্ডের। বেশ, নেক্সট কোশ্চেন 2 নম্বর, যে মনস্তত্ত্ব শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত? ক সাইকি এবং লোগোস, খ হচ্ছে চাইল্ড এবং স্টাডি, গ হচ্ছে মাইন্ড অ্যান্ড সোল, ঘ হচ্ছে বডি অ্যান্ড ডেভেলপমেন্ট। কোনটা হবে? স্যার ক। ক সাইকোলজি, মনস্তত্ত্ব মানে হচ্ছে সাইকোলজি, যেটি সাইকি এবং লোগোস এটা থেকে উদ্ভূত, তাহলে ক হচ্ছে রাইট অ্যান্সার। বেশ, পিডিএফটা না দেখা গেলে আপনারা বলবেন যে স্যার একটু পিডিএফটা উপর দিকে তুলতে হবে। এবার দেখা যাচ্ছে 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, 4 নাম্বারটা পুরোটা দেখা যাচ্ছে না, 3 নাম্বারটা পুরোটা বেশ, দেখা যাচ্ছে। একটা একটা করে আমি করে নেবো। এটা পিপিটি তৈরি করলে খুব ভালো হয়, সময় হলো না পিপিটি তৈরি করা, তো এইভাবে পিডিএফের মাধ্যমে পড়াচ্ছি। 3 নম্বর প্রশ্ন, শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষার মধ্যে সম্পর্ক কি? কি ধরনের সম্পর্ক? ক শিক্ষা শিশুর মানসিক বিকাশে সাহায্য করে, শিক্ষা শুধুমাত্র পড়াশোনার জন্য, শিশু মনস্তত্ত্ব শিক্ষার কোনো প্রভাব ফেলে না, এটা তো হবেই না, উভয়ই সম্পূর্ণ আলাদা বিষয়, এটাও হবে না, তাহলে কোনটা সঠিক স্যার অ্যান্সার ক হবে? এটা হবে। 3-এর ক, যে শিক্ষা শিশুর মানসিক বিকাশে সাহায্য করে, এটা শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত, উভয়ের সঙ্গেই। কারণ শিক্ষা শুধুমাত্র পড়াশোনার জন্য, এটা তো হবে না। আর শিশু মনস্তত্ত্ব শিক্ষার কোনো প্রভাব ফেলে না, এটা তো হবেই না, আজন্মেও সম্ভব নয়, মানে কোনো দিনই। আর উভয় সম্পূর্ণ আলাদা বিষয়, সেটাও সম্ভব নয়, কারণ প্রতিটি বিষয় মানে শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা একে অপরের সঙ্গে জড়িত। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এটাই হবে, ক, যে শিক্ষা শিশুর মানসিক বিকাশে সাহায্য করে। খুব সুন্দর উত্তর আপনারা দিচ্ছেন। মমতাময়ী মণ্ডল, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, আপনিও চেষ্টা করুন। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে, এবার ঠিক হ্যাঁ আছে। স্যার। 4 নম্বর প্রশ্ন, মমতাময়ী মণ্ডল উত্তর বলবেন প্রথমে। কোশ্চেন হচ্ছে, শিক্ষা মনস্তত্ত্বের প্রধান উদ্দেশ্য কি? শিশুর বিকাশের সাথে শিক্ষার সমন্বয় করা, ক খ হচ্ছে শুধুমাত্র পরীক্ষার ফলাফল উন্নত করা, গ শিক্ষকদের বেতন বৃদ্ধি, ঘ পাঠ্যক্রম তৈরি করা। কোনটা হবে? স্যার প্রথমেরটা। ভেরি গুড। শিক্ষা মনস্তত্ত্বের প্রধান উদ্দেশ্য পাঠ্যক্রম তৈরি করা নয়, শিক্ষকদের বেতন বৃদ্ধি সেটাও নয়, শুধুমাত্র পরীক্ষার ফলাফল উন্নত করা সেটাও নয়। তাহলে যেটা সঠিক সেটা হচ্ছে শিশুর বিকাশের সাথে শিক্ষার সমন্বয় করা বা শিক্ষার সমন্বয় সাধন করা, এটা হচ্ছে শিশু মনস্তত্ত্বের প্রধান উদ্দেশ্য। নেক্সট, একটু মাইক্রোফোনটা অফ রাখবেন অ্যান্সার বলা হয়ে গেলে। ম্যাডাম, নেক্সট 5 নম্বর কোশ্চেন আশা করি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে দেখতে না পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। অ্যারিস্টটল শিশু মনস্তত্ত্ব সম্পর্কে কি বলেছেন? অ্যারিস্টটল, নাম্বার 1, শিশুর বিকাশ পরিবেশের উপর নির্ভরশীল, নাম্বার 2, শিশুর আচরণ জন্মগত, নম্বর গ হচ্ছে শিশুকে শিক্ষা দিয়ে মানুষ করা যায়, ঘ হচ্ছে শিশুর মন কখনো পরিবর্তন হয় না। ঘয়েরটা তো হবেই না, শিশুর মন কখনো পরিবর্তন হয় না, এটা তো হবে না। আর স্যার শিশুকে ক হবে।
শিশুকে শিক্ষা দিয়ে মানুষ করা যায়, এটা সঠিক, মানে যে এটা যুক্তিযুক্ত 5 নম্বরের। তবে আরেকটা বলছে শিশুর আচরণ জন্মগত, এটা কিন্তু ঠিক নয়। আর শিশুর বিকাশ পরিবেশের উপর নির্ভরশীল, শুধুমাত্র পরিবেশের উপর নির্ভরশীল নয় শিশুর বিকাশ, সেটা তার মানে হচ্ছে যে জিনগত বিষয় এবং পরিবেশ, বংশগতি ও হ্যাঁ, পরিবেশ। বংশগত ও পরিবেশ উভয়ের উপর, কিন্তু এখানে একটা অপশন দিয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক হবে শিশুর আচরণ, সরি, শিশুকে শিক্ষা দিয়ে মানুষ করা যায়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটাই কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন শিক্ষা মনস্তত্ত্ব সম্পর্কে, অ্যারিস্টটলের এটাই হচ্ছে উক্তি। নেক্সট আমরা চলে আসছি এবার 6 নম্বর কোশ্চেনে। দেখতে পাচ্ছেন ম্যাডাম 6 নম্বর কোশ্চেন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বেশ। 6 নম্বরে বলা হচ্ছে যে উইলিয়াম উন্টকে কেন মনস্তত্ত্বের জনক বলা হয়? ক, তিনি প্রথম পরীক্ষামূলক মনস্তত্ত্বের ল্যাব প্রতিষ্ঠা করেন। খ, তিনি শিশু অধ্যয়ন করেন। গ, তিনি শিক্ষা মনস্তত্ত্ব লেখেন। ঘ, তিনি পেঁয়াজের তত্ত্ব দেন। কেন উইলিয়াম উন্টকে মনস্তত্ত্বের জনক বলা হয়? এই 4টি কারণের মধ্যে কোন কারণটা সঠিক? বলুন দেখি, চেষ্টা করুন। সঠিক অ্যান্সার হবে, মনে রাখবেন এটা তথ্যভিত্তিক প্রশ্ন, ক, অর্থাৎ তিনি প্রথম পরীক্ষামূলক মনস্তত্ত্বের ল্যাব প্রতিষ্ঠা করেন, তার জন্য উইলিয়াম উন্টকে মনস্তত্ত্বের জনক বলা হয়। এটার অ্যান্সার, এইটার পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, পুরোটার অ্যান্সারগুলো এখন আলোচনা করে দেওয়া হচ্ছে। অ্যান্সার তো যদি সম্ভব হয় তো অ্যান্সারটাও আমি পিডিএফের মধ্যে ইনক্লুড করে দেবো। এখন আপনারা ক্লাসটা করুন ভালোভাবে। নেক্সট 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন এবং অপশানগুলো দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না। আর একটু কোথাও, এবার দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। 7 নম্বর বলা হচ্ছে যে অধ্যয়নের শিশু অধ্যয়নের প্রধান পদ্ধতি কোনটি? মানে শিশুকে অধ্যয়ন করা বা শিশুকে জানার। পর্যবেক্ষণ পদ্ধতি, স্যার কয়টা হবে? খ শুধুমাত্র সাক্ষাৎকার, গ প্রশ্নপত্র পূরণ, আর ঘ কেবলমাত্র গ্রন্থপাঠ। দেখুন, ঘ হবে না, কেবলমাত্র গ্রন্থপাঠ। প্রশ্নপত্র পূরণ শুধুমাত্র, সেটাও হবে না। শুধুমাত্র সাক্ষাৎকার, সেটাও হবে না। তাহলে পর্যবেক্ষণ পদ্ধতি, এটা হচ্ছে শিশু অধ্যয়নের প্রধান পদ্ধতি। 7-এর ক। বেশ, ভেরি গুড। এবার তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন আস্তে আস্তে, জিনিসটা উঠছে না, আবার বড় হয়ে যাচ্ছে। 8-এরটা দেখতে পাচ্ছেন? 8-এর না স্যার দেখা যাচ্ছে। 8, বেশ ঠিক আছে। এখানে প্রিভিউটা আনার চেষ্টা করতে হবে, একবার দেখে নেবো পরে। পর্যবেক্ষণ পদ্ধতিতে শিশুর কোন দিক লক্ষ্য করা হয়? পর্যবেক্ষণ পদ্ধতিতে প্রাকৃতিক আচরণ ছাড়া কোনো হস্তক্ষেপ না করে, শুধুমাত্র লেখাপড়া, শুধুমাত্র খেলা, শুধুমাত্র খাওয়া। পর্যবেক্ষণ পদ্ধতিতে স্যার কয়টা হবে? শিশুর কোন দিক লক্ষ্য করা যায়? শুধুমাত্র লেখাপড়া তো হবে না, শুধুমাত্র খেলা হবে না, শুধুমাত্র খাওয়া হবে না। তাহলে সঠিক হবে প্রাকৃতিক আচরণ ছাড়া কোনো হস্তক্ষেপ না করেই, মানে আমরা যদি কোনো হস্তক্ষেপ না করি তাহলে কিন্তু সরাসরি শিশু তার স্বাভাবিক যে স্বভাব, সেই স্বভাবটা তার প্রতিফলিত হবে তার কাজে, কর্মে, কথাবার্তা, চালচলনের, এবং সেটা আমরা পর্যবেক্ষণ করে বুঝতে পারবো। তার জন্য পর্যবেক্ষণ পদ্ধতিতে শিশুর এইভাবে শিশুকে লক্ষ্য করা হয়, কোনো রকম হস্তক্ষেপ না করে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, কেস স্টাডি পদ্ধতি কিভাবে কাজ করে? ক হচ্ছে একজন শিশুর বিস্তারিত ইতিহাস অধ্যয়ন করার মাধ্যমে। খ সব শিশুর গড় হিসাব অনুসারে। গ শুধুমাত্র পরীক্ষা। ঘ শুধুমাত্র সাক্ষাৎকার। কিভাবে কেস স্টাডি পদ্ধতি কাজ করে? 9-এর স্যার বলুন। আমার মনে হচ্ছে কয়টা। শুধুমাত্র পরীক্ষা তো হবে না, শুধুমাত্র সাক্ষাৎকার সেটাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, একজন শিশুর বিস্তারিত ইতিহাস অধ্যয়নের মাধ্যমে অথবা সব শিশুর গড় হিসাব অনুসারে। দুটোর মধ্যে কোনটা হবে বলুন ভালোভাবে ভেবে চিন্তে। কেস স্টাডি পদ্ধতি কিভাবে কাজ করে?
বলুন, ভালোভাবে বলুন, ভাবনা চিন্তা করে কোনটা হবে মনে হচ্ছে। সব শিশুর গড় হিসাব। দুটোই কাছাকাছি অ্যান্সার, দুটোই কাছাকাছি অ্যান্সার, তবে সঠিক অ্যান্সার যেটা বলছে সেটা হচ্ছে ক, অর্থাৎ একজন আমার কয়েকটাই মনে হচ্ছে। একজন শিশুর বিস্তারিত ইতিহাস অধ্যয়ন করতে হবে। বিস্তারিত ইতিহাস অধ্যয়ন করলে তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। এবং কেস স্টাডি পদ্ধতিতে এইভাবেই কাজ করে। শিশুদের ওপর কাজ করা হয় কেস স্টাডি, মানে তার পুরো হিস্ট্রিটা জানতে হবে, তবেই তার কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে, কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, পুরো বিষয়গুলো জানতে হবে। তার জন্য একটা শিশুকে নিতে হবে। এভাবে প্রতিটি শিশুর উপর আলাদা আলাদাভাবে কেস স্টাডি পদ্ধতির মাধ্যমে তার দুর্বলতার জায়গা এবং তার শক্তিশালী জায়গা আমরা নির্ণয় করতে পারি। তার লার্নিং গ্যাপ কোথাও কোথাও আছে সেগুলো আমরা জানতে পারি এবং রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে সেগুলো আমরা সারিয়ে তুলতে পারি। অর্থাৎ ব্যক্তিগত বৈষম্যের নীতিকে গুরুত্ব দিয়ে আমরা প্রতিটি শিশুর কে অধ্যয়ন করতে পারি। তার জন্য কেস স্টাডি পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা চেষ্টা করছি আস্তে করে, মাউস একটুই করলে উঠে গেছে উপরে। 10 নম্বরটা দেখা যাচ্ছে, কেটে গেছে। আচ্ছা, একটু নিচের দিকে করান, তাহলে দেখা যাচ্ছে 9 10 একসঙ্গে দেখা যাচ্ছে। এবার ঠিক আছে না? এবার দেখা যাচ্ছে। 10, শিশু অধ্যয়নের পরীক্ষামূলক পদ্ধতি কোনটি? শিশুকে অধ্যয়ন করার জন্য পরীক্ষামূলক পদ্ধতি কোনটি? নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা চালানো, শুধুমাত্র বাড়িতে পর্যবেক্ষণ, শুধুমাত্র প্রশ্ন করা, কোনো নিয়ন্ত্রণ ছাড়া। শিশু অধ্যয়নের পরীক্ষামূলক পদ্ধতি কোনটা হতে পারে? ভেবেচিন্তে বলুন দেখি। ঘরটা হবে। পরীক্ষা চালানো। শিশু অধ্যয়ন, শিশুকে অধ্যয়ন করতে গেলে বা জানতে গেলে কোনো নিয়ন্ত্রণ ছাড়া তো হবেই না। শুধুমাত্র প্রশ্ন করে সেটাও হবে না। শুধুমাত্র বাড়িতে যদি পর্যবেক্ষণ করি তাহলে তো জানা যাবে না কোন অন্য জায়গায় স্কুলে কী করছে, আচরণ না করছে, তাহলে তো হবে না। তাহলে একটা নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা চালাতে হবে শিশুটিকে নিয়ে, যে তার আচরণ কোন দিকে কী করছে, কোন কোন পরিস্থিতির মধ্যে সে কী ধরনের ব্যবহার করছে, তার মেন্টালিটি কেমন, তার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে এবং সেই পরিবেশের মধ্যে শিশুটিকে নিয়ে পরীক্ষা করতে হবে, তবেই কিন্তু শিশুটিকে আমরা অধ্যয়ন করতে পারবো ভালোভাবে। তার জন্য শিশু অধ্যয়নের পরীক্ষামূলক পদ্ধতি হলো নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা চালানো। ঠিক আছে। ইংরেজিতে দক্ষ হতে চান এবং বেঙ্গল স্কুল সার্ভিস আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য শুরু হতে চলেছে স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ মিশন সাকসেস ব্যাচ 2026। এই ব্যাচে শুধু ইংলিশ নয়, পাশাপাশি ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ এবং চাইল্ড সাইকোলজি, এই 3টি বিষয় বিস্তারিতভাবে পড়ানো হবে। প্রতিটি টপিক থিওরির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে নিয়মিত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে, যাতে আপনার প্রস্তুতি আরো মজবুত হয়। সপ্তাহে 5 দিন নিয়মিত ক্লাস হবে এবং কোর্স ফি মাত্র 99 টাকা। ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 8597354342 নম্বরে।